এই প্রাসাদগুলোর মালিক শ্রীবঙ্কু বিহারী দাস। তো উনি প্রায়, এটা কিন্তু ইসামতি নদী। তো এই ইসামতি নদী দিয়ে উনি নাকি এই এলাকার মানুষের কাছে একটা দানবীর ব্যক্তি ছিলেন। ওনার নাকি মনটা অনেক মহাত্মা গান্ধী যে ভারতের প্রধানমন্ত্রী ছিল, উনিও নাকি এই প্রাসাদে একবার আসছিল। আর জোয়ার নদীর কলাকুপা হাই স্কুলের সামনে থেকে একটা রিক্সা নিলাম। তো এখন আমি যাব আদনান প্যালেস। এটাও একটি ব্রিটিশ আমলের জমিদার বাড়ি। তো এখন আমরা সেখানে যাচ্ছি, একটা অটো রিক্সা নিছি, তো সেটা দিয়ে যাবো। এখন আছি আদনান প্যালেসের সামনে। আদনান প্যালেসে ঢুকতে হলে 50 টাকা দিয়ে টিকিট নিতে হবে। তো আমি 50 টাকা দিয়ে টিকিট নিলাম। তো এখন ভিতরে প্রবেশ করব। টিকিট জমা দিয়ে প্যালেসের ভিতরে প্রবেশ করতেছি। আর প্যালেসের ভিতরে প্রবেশ করার আগে সর্বপ্রথম এই যে সামনে একটা সাদা পরী দেখতে পারবেন, আর এটা হচ্ছে প্যালেসের মূল ভবন। প্যালেসটা দেখুন সাদা রং করে এখনো চকচকে করে রাখা, আর পিছনে কালো মেঘ। মানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত অসাধারণ লাগতেছে, মানে চোখ জুড়ে যাচ্ছে, মানে এত সুন্দর সিনারি। এখন দেখুন যে পিছনে কালো মেঘ সে আছে এবং সামনে একটি সাদা পরী, এবং পরীর পিছনেই আছে আদনান প্যালেস। অসাধারণ একটা দৃশ্য। নবাবগঞ্জের সবগুলা জমিদার বাড়ির মধ্যে এটা একটু জাঁকজমকপূর্ণ। তো এটাতে প্রবেশ করতে টিকিট কাটা লাগে। তো এটাতে দেখেন মানে মোটামুটি এটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দেখেন এখনও কত চাকচিক্য। এটাও ব্রিটিশ আমলে নির্মিত একটি মানে প্রাসাদ ছিল, একটা প্যালেস, মানে আদনান প্যালেস। দেখেন মানে কত সুন্দর। এখানে মানে শিশুদের জন্য অনেক রাইড আছে, যে দেখেন যে নাগরদোলা আছে, তার অসংখ্য রাইড আছে। প্রাসাদের বাম পাশ দিয়ে আপনি যখন পিছনের দিকে যাবেন তখন দেখবেন যে এই যে শত শত না, বেশ কিছু শিশুদের জন্য খেলার জন্য রাইডস আছে। তো এগুলো সবই এখন বন্ধ, সম্ভবত দর্শনার্থী নাই বিধায় এগুলো এখন সব বন্ধ আছে। আর এটা হচ্ছে যে প্লেসের পিছন সাইড। প্লেসের ছাদে ওঠার জন্য এই যে আলাদা সিঁড়িও আছে। শিশুদের বিনোদনের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রাখা আছে এই আদনান প্যালেসে। প্রত্যেকটা রাইডসই আলাদা আলাদা করে টিকিট কেটে যেতে হয়। এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে যে নানান ধরনের রাইডস আছে সেগুলাতে শিশুরা ওঠে। আর এটা হচ্ছে শিশুদের ট্রেন। এই ট্রেনটা দেখুন আসতেছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি, এই ট্রেনটা যখন ওই টানেলের ভিতরে ঢোকে মনে হয় যে একটা বিশাল দানবীয় রাক্ষস এই ট্রেনটাকে গিলে ফেললো। তো দেখুন এই সিনারিটা এখনই দেখা যাবে যে ওই যে একটা রাক্ষস আকৃতির, সম্ভবত ড্রাগন হবে, ড্রাগন বা অন্য কোনো কিছু একটা আর্ট করা, আর ওটার ভিতরে মানে ওর পেটের ভিতরে এখন পুরো ট্রেনটা চলে যাবে। মানে অসাধারণ একটা দৃশ্য। কিন্তু এই প্যালেসটি নাকি নির্মাণ করছে কত সালে সেটা সঠিক তথ্য কেউ বলতে পারে না, তবে আনুমানিক এটা নবাবী আমলে নির্মাণ করা হয়েছিল। তো এটার মালিকানা একাধিকবার নাকি চেঞ্জ হয়েছে। তো এখানে নাকি একটা সময় মহাত্মা গান্ধী যে ভারতের প্রধানমন্ত্রী ছিল, উনিও নাকি এই প্রাসাদে একবার আসছিল, আর এসে এখানে দুপুরে লাঞ্চ করছে। এবং এটার পাশে নাকি পাশে একটা মাঠ আছে, এই মাঠে উনি হেলিকপ্টার দিয়ে নামছে। পরবর্তীতে এই মাঠটির নাম হয়ে যায় গান্ধী মাঠ। তো আর এই প্যালেসটির এখন বর্তমান নাম যে আদনান প্যালেস, এটার বর্তমান মালিক হচ্ছে এই এলাকারই একজন স্বনামধন্য ব্যক্তি, খন্দকার শামসুল আলম পোখরাজ। তো উনি এটা ক্রয় করে পরবর্তীতে এটা তার যে একমাত্র সন্তান ছিল আদনান, তো ওনার নামে পরবর্তীতে এটার নাম রাখে আদনান প্যালেস। তো এটা এখন একটা পার্ক প্লাস পার্ক হিসেবেই আছে। সবাই এখানে মানে শিশুদের জন্য, শিশুদের নিয়ে ঘুরে আসে, বা শিশুরা এখানে আনন্দ কোনো কিছু মুহূর্ত কাটায় যায়। প্যালেসটি থেকে বের হওয়ার আগে আরেকবার সাদা পরী এবং তার পিছনের সুন্দর সাদা চকচকে ভবনটি দেখে নিলাম। যদিও ভবনের ওরকম কাছে যাওয়া যায় না, ভিতরে যাওয়া যায় না, তারপর দেখে চোখটা জুড়িয়ে গেল। প্যালেস পার্কের সাথে আপনি আবার গাড়ি রাখার পার্কিংয়ের জায়গাও পাবেন। আকাশে জমে থাকা কালো মেঘগুলো বৃষ্টি হয়ে জমিনে ঝরে পড়ছে। আদনান প্যালেস থেকে বের হওয়ার পরেই বৃষ্টি নেমে গেল। কিছুটা সময় বসলাম,
এবং এখানের মানুষ থেকে জানতে পারলাম এখানে আরেকটি প্রাচীন প্রাসাদ আছে, খেলারাম দাতার প্রাসাদ। তো সেখানেই যাব, বের হয়ে গেছি বৃষ্টির মধ্যেই। প্যালেস পার্কে থেকে এখন আমি বের হয়ে গেছি। তো প্যালেস পার্ক থেকে এখন আমি যাব, এখানে আরেকটা জমিদার বাড়ি আছে, ঠেলারাম দাদার প্রাসাদ বলে, যে এই এলাকার মানুষ আর কি ঠেলারাম দাদার প্রাসাদ নামে সবচেয়ে বেশি চিনে। তো ওখানে যাব। তো বৃষ্টি নেমে গেছে, তো তাও হালকা পাতলা বৃষ্টি আছে, তো বৃষ্টি দিয়েই যাব, সময় লাগবে না, হাইটে গেলে 2-3 মিনিট লাগবে। তো এটাই হচ্ছে খেলারাম দাতার প্রাসাদ। প্রাসাদটি এখন পরিত্যক্ত। এটা একটা সময় মন্দির এবং খেলারাম দাতার প্রাসাদ হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত ছিল। এখন ভিতরে ঢুকবো। এখন আমি আছি ঠেলারাম দাদার প্রাসাদের সামনে, আর এই যে পিছনে যে ভবনটা দেখছেন এটাই হচ্ছে এই ঠেলারাম দাদার প্রাসাদ। এবং চলুন আমরা ভিতরে ঢুকি। তো ভিতরে ঢোকার চেষ্টা করি। তো এই যে একটা দরজা খোলা আছে, তো এটা দিয়ে আমরা প্রবেশ করলাম এটা প্রাসাদের ভিতরে। খেলারাম দাতার এই প্রাসাদটি একটি পরিত্যক্ত ভবন। পরিত্যক্ত ভবনে কোনো মানুষ থাকবে না, এটাই স্বাভাবিক। অন্ধকারাচ্ছন্ন এই প্রাসাদে আমি একাই ছিলাম। বৃষ্টির কারণে আশেপাশে কোনো মানুষও দেখছিলাম না, যার কারণে ভিতরে একটা ভয় কাজ করছিল। কত দ্রুত আমি প্রাসাদ থেকে বের হতে পারি, তাহলেই আমি হয়তো বাঁচব। তো প্রাসাদের থেকে বের হওয়া এবং সিঁড়ি খুঁজতে খুঁজতে আমি একদম বাহিরেই চলে আসি। প্রাসাদের উপরে যাওয়ার সিঁড়ি পাইছি, এই তো উপরে যাওয়ার সিঁড়ি। এই প্রাসাদটি নির্মাণ করা হয় 19-বিংশ শতাব্দীর শেষ ভাগ অথবা বিংশ শতাব্দীর শুরুর দিকে। খেলারাম দাতা তৎকালীন এই কলাকোপায় অঞ্চলের একজন নামকরা ডাকাত সর্দার ছিলেন। উনি ইসামতি নদী থেকে ডাকাতি পরিচালনা করতেন। ডাকাতের মাল এই প্রাসাদে এনে রাখতেন এবং এই প্রাসাদের ঠিক মধ্যভাগে তিনি একটি মন্দিরও নির্মাণ করেন। এবং এই দোতলার চারপাশে 8টি কক্ষ এবং নিচে অনেকগুলো কক্ষ আছে। তো ওই নিচের কক্ষতে তিনি থাকতেন। আর এখন আমি যেই কক্ষটাতে যাচ্ছি মাঝখানের, এটাই হচ্ছে সেই খেলারাম দাতার মন্দির। এই মন্দিরটি তিনি পূজা অর্চনার জন্য নির্মাণ করেন। এই মন্দিরটির উপরে একটি গম্বুজ আছে এবং কিছুটা মঠের মতো। আর এই প্রাসাদটি দেখতে আগে লাল রঙের ছিল, পরবর্তীতে এটা সংস্কার করার পরে সাদা রঙের আবৃত্তি দেওয়া হয়। এই প্রাসাদের নাম আরও কিছু নামেও এখানের মানুষ ডেকে থাকে। কেউ কেউ এটাকে আন্দার কোঠা, আবার কেউ কেউ খেলারাম দাতার বিগ্রহ মন্দিরও বলে থাকে। তো খেলারাম দাতা ইসামতি নদী থেকে এই প্রাসাদে আসার জন্য একটা সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন। সেই সুড়ঙ্গ পথ ধরেই তিনি এখানে তার ডাকাতি করা মালামাল এখানে এনে রাখতেন এবং সেই মালামালগুলা তিনি স্থানীয় গরিব দুঃখী মানুষদের মাঝে বিতরণ করে দিতেন, যার কারণে তিনি একজন দানবীর ডাকাত সর্দার হিসাবে পরিচিত ছিলেন। এই প্রাসাদটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণ করছে, মানে এটা সরকারের নিয়ন্ত্রণাধীন প্রাসাদ হিসাবে আছে। তো দোহার নবাবগঞ্জের এই কলাকুপা এই এরিয়াতে মোটামুটি আপনি 10-এর অধিক জমিদার বাড়ি দেখতে পারবেন। তো এখন আমি আছি ঢেলারাম দাদার প্রাসাদ। তো এরপরে আমি আরেকটা প্রাসাদে যাব, সেটাও অনেকটা প্রাচীন, প্রায় 700 থেকে 800 বছর পুরাতন একটা আর জমিদার বাড়ি বা রাজপ্রাসাদ। তো আমি এখন সেটাই যাব। ওটা আবার এখন বর্তমানে আনসার ক্যাম্প। তো এখন আমি সেখানেই যাব। তো চলুন আমরা ওই জায়গায় যাই। তো ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার পরে যে আরও কিছু পুরাতন বাড়ি দেখতে পেলাম। এই যে দেখেন, এটাও প্রাচীন সে আমলের বাড়ি। ওই যে একটা দেখেন ছোট দোতলা বিল্ডিং, আর এই একটা জমিদার বাড়ি। এটা জমিদার বাড়ি না রাজপ্রাসাদ এটা করে দেন। ওই যে একটা দেখেন পরিত্যক্ত যে কক্ষটি দেখতেছেন, এটা একটা সময় মন্দির ছিল। এখানে লক্ষ্মী পূজা হতো। তো লক্ষ্মী পূজা এখন আর হয় না, এটা এখন পরিত্যক্ত আছে। তো এটার পাশেই আর একটা মন্দির তৈরি করা হয়েছে। তো এখানে ওই নতুন যে মন্দিরটা তৈরি করা হয়েছে সেখানে এখন পূজা হয়। আর এই যে জমিদার বাড়ির মতো দেখতেছেন, এটা আসলে জমিদার বাড়ি ছিল না, এটা একটা ব্যবসায়ীর বাড়ি ছিল, অনেক ধনাঢ্য এক ব্যবসায়ীর বাড়ি। আর এই যে দেখুন তৎকালীন সময়ে কত সুন্দর নির্মাণ শৈলী। এই যে বাড়িতে যাওয়ার জন্য দুই ধারে কত সুন্দর করে রাস্তা তৈরি করেছিলেন, দেখতেও কত সুন্দর লাগে, আসলে অসাধারণ। তো এই প্রাসাদগুলোর মালিক শ্রীবঙ্ক বিহারী দাস। তো উনি প্রায় এটা ব্রিটিশ আমলে 1800 শতক বা তার আগ পিছে হবে এগুলা নির্মাণ করে।
তো যে এখানে দেখেন, এখানে এক একটা ভবনের এক একজন মালিক, তো প্রত্যেকটা ভবনেরই আলাদা আলাদা মালিক আছে। আপনি নবাবগঞ্জের নামকরণ নিয়ে কোনো সঠিক কোনো তথ্য বা কোনো কিছু কাগজে কলমে না পেলেও এখানে আঞ্চলিক যারা প্রথা আছে বা এখানের যে মানুষের জনশ্রুতি আছে যে এইটা যে আমি এই যে দেখতেছেন যে এখন কচুরিপনা দিয়ে ভরপুর, এটা কিন্তু ইসামতি নদী। তো এই ইসামতি নদী দিয়ে মানে এই ইসামতি নদী পদ্মা থেকে শুরু হয়ে এখান দিয়ে ধলেশ্বরী হয়ে ঢাকার সাথে যোগাযোগ মানে স্থল মানে যোগাযোগের একটা মাধ্যম ছিল। তো যখন নবাবী আমল ছিল, তো নবাবের যারা কর্মচারী বা সৈন্যরা মুর্শিদাবাদ থেকে ঢাকায় এই ইসামতি নদী হয়ে এই যে ইসামতি নদী হয়ে ঢাকায় আসতো মুর্শিদাবাদ থেকে। তো নবাবের সৈন্য বা কর্মচারীরা মাঝে মধ্যে এখানে বিশ্রাম নিত। তো পরবর্তী সময় কি এখানে মানে খাজনা আদায়ের জন্য সহজার্থে মানে খাজনা সহজে আদায় করার জন্য তো এখানে নবাবের সৈন্যরা মানে বসবাস করা শুরু করে। তো বসবাস করা শুরু করার পর থেকে তো এখানে মানে মানুষ এই জায়গার নাম দিয়ে দেয় নবাবগঞ্জ বা নবাবদের একটা বাজার, যেহেতু গঞ্জ মানে বাজার, তো একটা নবাবের সৈন্যরা বা নবাবের কর্মচারীরা এখানে বসবাস করতো, তো সেই কারণে এখানে নাম হয়ে যায় নবাবগঞ্জ। তো সেই থেকে নাকি এটার নাম প্রচলিত হয়ে যায় নবাবগঞ্জ। এখন বর্তমানে এটার নাম মানে এই অঞ্চলের নাম নবাবগঞ্জ। এখন আমি চলে আসছি আমার সর্বশেষ জমিদার বাড়ি ভিজিটের সর্বশেষ বাড়ি। এখন বর্তমানে এটা আনসার ক্যাম্প হিসাবে আছে। তো এটা এখন এক সময় একটা জমিদার বাড়ি ছিল। তো এখন আমি সেই জমিদার বাড়িটাতেই চলে আসছি। তো দেখুন এই যে এখন আমি প্রবেশ করলাম, আর এটা হচ্ছে আনসার ক্যাম্প। আর এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির একটি ভবন, এটা এখন অফিসার্স ম্যাচ হিসাবে আছে। যেহেতু এই জমিদার বাড়িটা এখন আনসার ক্যাম্প হিসাবে আছে, তাই এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তাই আমি ভিতরে ভিডিও ফুটেজ নিতে পারলাম না, দেখাইতে পারলাম না, শুধু যে এটা নিতে পারছি। তো এটা হচ্ছে বুজরো কুটির মানে নামে ছিল। তো এখন এটা আনসারদের অফিসার্স কোয়ার্টার। আর ওই পাশে ভিতরে যারা আছে ওখানে আছে যারা আনসারের সদস্য তারা থাকে। তো কষ্টই লাগলো এই জমিদার বাড়ির পুরোটা ফুটেজ নিতে পারিনি, আনসার সদস্যরা আর কি বাধা দিল, তাদের নিয়মে নাই। তাই এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো দেখি এখান থেকে বের হয়ে আরেকটু কোথাও যাওয়া যায়। আনসার ক্যাম্প থেকে বের হয়েছি। তো আনসার ক্যাম্প থেকে এখন আমার গন্তব্য সোনাবাজু বেরিবাদ। তো আনসার ক্যাম্প থেকে সোনাবাজু বেরিবাদ যেতে হলে আগে আমাকে বান্দুরা যেতে হবে। তো এখন আমি বান্দুরা যাব, বান্দুরা থেকে সোনাবাজু বেরিবাদ যাব। তো চলুন আমার সাথে। আনসার ক্যাম্প থেকে অটো দিয়ে বান্দুরা আসছি 15 টাকা দিয়ে, এখন বান্দুরা থেকে 40 টাকায় অটো দিয়ে বেরিবাদ যাচ্ছি। কলাকোপাতে আরও অনেক দর্শনীয় বা ঐতিহাসিক স্থাপনা থাকলেও বৃষ্টির কারণে আর ওদিকে কোনো জায়গায় যাইতে পারিনি, কাদামাটি হয়ে গেছে। আর বেশিরভাগ যেহেতু পুরাতন বাড়িঘর আর সন্ধ্যারও ঠিক আগ মুহূর্তে, তাই ভাবলাম যে ওদিকে না গিয়ে এখন একটু দেখি এদিকে পদ্মা নদীর পাড়ে যাওয়া যায় কিনা। ভাবছিলাম যে আমি হয়তো বেরিবাদ যেহেতু বলে, তো বেরিবাদে হয়তো পদ্মা নদীর একদম পাড়ে হবে, কিন্তু আসার পরে আসলে দেখলাম যে এখান থেকে পদ্মা নদী অনেক দূরে। আর আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো রাতে আসার পরে সোনাবাজু বেরিবাদে মানে এরকম একটা রিসোর্টের মতো মিনি পার্ক এবং রেস্টুরেন্ট দেখলাম, সুগন্ধা মিনি পার্ক এবং কফি হাউস এটার নাম। তো দেখে মনটা ভরে গেল, এত সুন্দর করে সাজানো, মানে প্রাকৃতিক সুন্দর দৃশ্যের পাশাপাশি এই যে মানুষের তৈরি এত সুন্দর একটি স্থাপনা, মানে আপনি যদি চান এদিকে এসে একটু ঘুরে যাবেন তো আসতে পারেন, আসলে মনটা ভরে যাবে। দেখতেছেন যে এদের মানে স্থাপনাগুলো কত সুন্দর, মানে লাইটিং করা রাত্রের বেলা। দিনের বেলা যদি আসেন তাহলে, যদি বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে, এটা একটা বিলের মধ্যে। তো আপনি বর্ষাকালে যখন আসবেন তখন দেখবেন যে চারপাশে পানি টইটুম্বুর এবং আপনি পানির উপরে ভাসমান আছেন, মানে অসাধারণ একটা স্থাপনা। যদিও ঢাকা থেকে যাওয়ার পরে এখানে আবার যাওয়া হবে না, তবে স্থানীয় মানুষ এখানে যাইতে পারে। তো এই যে দেখুন তাদের এক একটা মানে কফি হাউসের এক একটা স্টল বা রুম বা যাই বলি না কেন, মানে প্রত্যেকটা কিরকম একটা মানে কটেজের মতো এত সুন্দর করে তৈরি করছে তারা, আসলে দেখলে মনটা ভরে যায়। তো ভুল পথে যেও মানে এই সুন্দর স্থাপনাটা দেখতে পেলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগে নাই। তো যদি আপনারা যান কখনো যে ঢাকার ভিতরে বা ঢাকার কাছাকাছি একটা মনোমুগ্ধকর পরিবেশে আপনি আহার করবেন, খাবেন, তাহলে এই সোনাবাজু বেরিবাদে যেতে পারেন। গেলে অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই নবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্যের একটা স্থাপনা ভরপুর, বাংলাদেশের নবাবদের শহর বলা হয় নবাবগঞ্জ। সুযোগ পেলে আবারও অবশ্যই
আমি নবাবগঞ্জে যাব। ততদিন আল্লাহ হাফেজ।